তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সমাজতত্ত্ব চর্চায় ঔপনিবেশিক ভাষ্যের মূল্যায়ন করো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতীয় সমাজতত্ত্ব চর্চার উন্মেষ এবং বিকাশের ক্ষেত্রে ঔপনিবেশিক ভাষ্য বা কলোনিয়াল ডিসকোর্স একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশ প্রশাসক, মিশনারি এবং প্রাচ্যবিদরা ভারতীয় সমাজ, সংস্কৃতি ও রীতিনীতি নিয়ে যে ধারাবাহিক আলোচনা ও গবেষণা শুরু করেছিলেন সেটি মূলত ঔপনিবেশিক ভাষ্য নামে পরিচিত। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সুদৃঢ় করার উদ্দেশ্যে এবং প্রশাসনিক সুবিধার তাগিদে এই চর্চা শুরু হয়েছিল। যদিও এই ভাষ্য ভারতীয় সমাজতত্ত্বের প্রাথমিক ভিত্তি রচনা করেছিল, তবুও এর মধ্যে বেশ কিছু পদ্ধতিগত ও তাত্ত্বিক সীমাবদ্ধতা ছিল যা পরবর্তীকালে ব্যাপকভাবে সমালোচিত হয়। তারপরে কি পরের পয়েন্ট হচ্ছে, ভারতীয় সমাজতত্ত্ব চর্চায় ঔপনিবেশিক ভাষ্যের মূল্যায়ন ও সীমাবদ্ধতা। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাচ্যতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ও গ্রন্থ নির্ভরতা। ঔপনিবেশিক ভাষ্যের একটি অন্যতম প্রধান দিক ছিল প্রাচ্যতাত্ত্বিক বা ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি। স্যার উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার প্রমুখ পণ্ডিতরা ভারতীয় সমাজকে বুঝতে গিয়ে মূলত প্রাচীন সংস্কৃত ধর্ম, বেদ এবং উপনিষদের ওপর অতিরিক্ত নির্ভর করেছিলেন। এর ফলে তারা ভারতীয় সমাজকে একটি অত্যন্ত আধ্যাত্মিক, ঐতিহ্যবাহী এবং অপরিবর্তনশীল সমাজ হিসাবে মূল্যায়ন করেন। এই গ্রন্থ নির্ভরতার প্রধান সীমাবদ্ধতা হল এর মাধ্যমে প্রাচীনকালে একটি আদর্শ সমাজের চিত্র পাওয়া গেলেও সমসাময়িক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, লৌকিক সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার কোনো প্রকৃত প্রতিফলন এতে দেখা যায়নি। তারপর হচ্ছে জাতপাতের কাঠামোর অতিরঞ্জন ও বিকৃতি। ব্রিটিশ প্রশাসকরা জনগণনা এবং বিভিন্ন গ্যাজেটিয়ারের মাধ্যমে ভারতীয় সমাজের জাতিভেদ প্রথাকে সুনির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিল। হারবার্ট রিসলে থেকে শুরু করে অনেক ব্রিটিশ নৃতাত্ত্বিক ভারতীয় সমাজকে আক্ষরিক অর্থে একটি জাতপাত সর্বস্ব সমাজ হিসাবে তুলে ধরেন। তাদের মূল্যায়নে জাতপাতকে একটি সম্পূর্ণ অনমনীয় এবং কঠোর ব্যবস্থা হিসাবে দেখানো হয়েছিল। এই ভাষ্যের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটি ভারতীয় সমাজের গতিশীলতা এবং বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক আদান প্রদান ও পরিবর্তনশীলতা ছিল তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। বস্তুতপক্ষে নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং বিভাজনমূলক শাসননীতি কায়েম করতেই জাতিভেদ প্রথাকে এতটা অতিরঞ্জন করে দেখানো হয়েছিল। তারপরে হচ্ছে গ্রামকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ত্রুটি। ঔপনিবেশিক তাত্ত্বিকরা ভারতীয় গ্রামগুলিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, স্বনির্ভর এবং অপরিবর্তনীয় একক বা লিটল রিপাবলিক হিসাবে বর্ণনা করেছিলেন। চার্লস মেটকাপের মতো প্রশাসকদের রচনায় মনে করা হয়েছিল যে রাষ্ট্রীয় ক্ষমতা যতই পরিবর্তন হোক না কেন, ভারতীয় গ্রামগুলির কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তীকালে সমাজতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি একটি ভ্রান্ত ধারণা। ভারতের গ্রামগুলি কখনোই সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না, বরং বৃহত্তর রাজনৈতিক এবং ধর্মীয় কাঠামোর সাথে গ্রামগুলির নিবিড় যোগাযোগ ছিল। ঔপনিবেশিক ভাষ্যে গ্রামীণ জীবনের এই বৃহত্তর সংযোগ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। তারপরের পয়েন্ট দেখছো, ঐতিহাসিক প্রগতির অস্বীকৃতি এবং ইউরোপ কেন্দ্রিকতা। এই পয়েন্টটা তোমরা দেখে নাও। তারপরে আছে উপসংহার, এবং তারপরে আমি দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে যে ভারতীয় পরিবারের পরিবর্তনশীল রূপটি ব্যাখ্যা করো।
আর এই পরিবর্তনের পশ্চাতে থাকা কারণগুলি মানে বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিতে হবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমে ভূমিকা বুঝে নাও। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রতিষ্ঠান। ঐতিহ্যগতভাবে ভারতীয় সমাজ ব্যবস্থা মূলত একান্নবর্তী বা যৌথ পরিবার কাঠামোর ওপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং আধুনিকতার প্রভাবে সমাজতান্ত্রিক কাঠামোর রূপান্তরের ফলে ভারতীয় পরিবারের আকার, গঠন ও কার্যকারিতায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতার পরবর্তী ভারতে এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে এবং বর্তমানে পরিবার ব্যবস্থা এক গভীর সন্ধিক্ষণের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। তারপর হচ্ছে ভারতীয় পরিবারের পরিবর্তনশীল রূপ এবং এই পরিবর্তনের কারণসমূহ। এখানে কি বলা হচ্ছে? যৌথ পরিবারের সংকোচন এবং অনুপরিবারের প্রসার। অতীতে ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্য ছিল 3 বা ততোধিক প্রজন্মের একত্রে একই ছাদের নিচে বসবাস করা। বর্তমানে সেই বৃহৎ যৌথ পরিবার কাঠামো ক্রমশ ভেঙে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত অনুপরিবার বা ছোট পরিবার। এর পাশাপাশি আধুনিক শহরাঞ্চলে এক পিতামাতা পরিবার বা নিঃসন্তান পরিবারের মতো সম্পূর্ণ নতুন বিকল্প রূপও আত্মপ্রকাশ করছে। তারপরে আছে পিতৃতান্ত্রিক কর্তৃত্বের শিথিলতা ও গণতান্ত্রিক পরিবেশের উদ্ভব। সনাতন ভারতীয় পরিবার ছিল কঠোরভাবে পিতৃতান্ত্রিক। পরিবারের প্রবীণতম পুরুষ সদস্য বা কর্তার হাতে সমস্ত ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেন্দ্রীভূত থাকত। আধুনিক পরিবারে এই একচ্ছত্র কর্তৃত্বের পরিবর্তন এসেছে। পরিবারে স্বামী ও স্ত্রী উভয়ের মতামতই গুরুত্ব পাচ্ছে এবং নারী পুরুষ উভয়ই পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে। ফলে পরিবারের মধ্যে অনেক বেশি গণতান্ত্রিক পরিবেশ ও ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটছে। তারপর হচ্ছে সম্পর্কের প্রকৃতি ও কার্যকারিতায় পরিবর্তন। অতীতে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তি ছিল মূলত প্রথাগত বাধ্যবাধকতা ও কঠোর সামাজিক কর্তব্য। বর্তমানে তা অনেক বেশি ব্যক্তিগত আবেগ, ভালোবাসা ও সম অধিকার বোধের ওপরে নির্ভরশীল হয়ে পড়ছে। অন্যদিকে পরিবারের বহু ঐতিহ্যগত কাজ যেমন শিক্ষা প্রদান বা চিত্ত বিনোদন আজ বাইরের প্রাতিষ্ঠানিক সংস্থার দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে পরিবারের চিরাচরিত কার্যাবলী সংকুচিত হয়েছে। তারপর হচ্ছে পরিবার কাঠামোর পরিবর্তনের মূল কারণসমূহ। ভারতীয় পরিবারের এই বহুমুখী রূপান্তরের পেছনে একাধিক আর্থসামাজিক কারণ বর্তমান। প্রথমত শিল্পায়ন ও নগরায়নের ফলে মানুষ কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যুক্ত হচ্ছেন এবং কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে আসার যৌথ পরিবারের ভিত্তি দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং নারী শিক্ষার উন্নয়নে মানুষ সনাতন দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন এনেছে। কর্মজগতে নারীদের অংশগ্রহণ তাদের অর্থনৈতিক স্বনির্ভর করছে। তৃতীয়ত হিন্দু বিবাহ আইন ও হিন্দু উত্তরাধিকার আইনের মতো যুগান্তকারী আইনি সংস্কারগুলি যৌথ পরিবারের কাঠামোকে ভাঙতে অনুঘটকের কাজ করছে। এবার তোমরা উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করবে। ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হবে।